গেল কোথায়? বিমূঢ় হয়ে গেছে মুসা। প্রবল বৃষ্টি আর অন্ধকারের মধ্যে দৃষ্টি চলে ভালো মতো। কয়েক গজ দূরের জিনিসও দেখা যাচ্ছে না। ফিরে যাওয়া দরকার। কিশোর বলল, কোনো কারণে আমাদের কাছ থেকে পিছিয়ে গিয়ে থাকতে পারে, কিংবা ক্লান্ত হয়ে গিয়ে কোথাও বসে বিশ্রাম নিচ্ছে। বলল বটে, কিন্তু কথাটা সে নিজেও বিশ্বাস করল না। প্রায় গা ঘেঁষাঘেঁষি করে ভেজা পিচ্ছিল পাথরের ওপর দিয়ে ফিরে চলল দুজনে। বারবার চিৎকার করে রবিনের নাম ধরে ডাকছে। জানে ঝড়ের গর্জনের মধ্যে এই চিৎকার রবিনের কানে পৌঁছার সম্ভাবনা খুব কম। এই শঙ্কিত হয়ে বলল মুসা, পা পেছনে পড়ে টরে যায়নি তো? হাত পা ভেঙে পরে পরে কাতরাচ্ছে হয়তো কোথাও এখনো। থমকে দাঁড়ালো কিশোর। হতে পারে। দম বন্ধ করে হাঁটতে রইল দীর্ঘ একটা মুহূর্ত। ফ্যাকাশ হয়ে যাওয়া গাল বেয়ে গড়িয়ে পড়ছে বৃষ্টির পানি। কান পেতে শুনতে লাগলো কোথাও কিছু শোনা যাচ্ছে কিনা। বাতাসের শব্দকে ছাপিয়ে আগে মশার কানে ঢুকলো শব্দটা, অতি মৃদু চিৎকার। খাইছে, শুনছ? কিশোরও কান পাতল। আবার শোনা গেল চিৎকার। মোসা কিশোর পেছনে পড়ার হয়কে পরোয়া না করে পাহাড়ের কিনারা ছুটে গেল দুজনে। ওকে দিয়ে নিচে তাকালো। ফুটচারেক নিচে একটা কালো দেহ চোখে পড়ল। রবিন, কোনো সন্দেহ নেই, একটা ঝোপ আঁকড়ে ধরে ঝুলছে। ওদেরকে উকি দিতে দেখে প্রায় কুকিয়ে উঠল। জলদি করো, গাছের গোড়া উপড়ে আসছে, ধরে রাখো। মোসা বলল। রবিনকে ধরে তুলে আনার চেষ্টা করল। নাগালি পেল না। দমে গেল সে। এভাবে পারবে না, কিশোর বলল। দাঁড়াও, ব্যবস্থা করছি। দড়ি বের করল সে। এক মাথা পাথরের সঙ্গে বেঁধে আর এক মাথা ঝুলিয়ে দিল রবিনের নাগারের মধ্যে। এক হাত বাড়িয়ে থাবা দিয়ে দড়িটা ধরে ফেলল রবিন। একেবারে শেষ মুহূর্ত। সেও দড়ি ধরল। ঝোপের গোড়াটাও উপরে এলো পাহাড়ের গা থেকে। ধক করে উঠল বুক। একটা হার্টবিট মিস হয়ে গেল তার। দড়ি ধরে টেনে ওকে উপরে তুলে আনলো মুসার কিশোর। উপরে উঠে ভেজা মাটিতেই গড়িয়ে পড়ল রবিন। জোরে জোরে হাঁপাচ্ছে, ভীষণ ক্লান্ত। ওখানে গেলে কি করে জানতে চাইল মুসা। একটু শান্ত হওয়ার পর রবিন বলল, জুতোর ফিতে ছিঁড়ে গিয়েছিল, হাঁটতে অসুবিধা হচ্ছিল বলে বসে ছেঁড়া মাথাটা বাঁধলাম। উঠে দেখি তোমরা নেই। ধরার জন্য দৌড়াতে শুরু করলাম। এত কিনারে যে চলে গিয়েছিলাম বুঝতে পারিনি। হঠাৎ একটা পাথর ভেঙে সরে গেল পায়ের নিচ থেকে। পিছনে পড়ে গেলাম। গাছটা কখন কিভাবে ধরেছি বলতে পারবো না। কয়েক মিনিট বিশ্রাম নিয়ে আবার এগিয়ে চলল তিন গোয়েন্দা। এবার আর কেউ পেছনে পড়ে রইল না। দেয়ালের বেশি কিনারাও গেল না। আচমকা চিৎকার করে উঠল মুসা, পেয়ে গেছি, খাত। হুড়াহুড়ি করে তার দুপাশে চলে এলো অন্য দুজন। সামনে গলা বাড়িয়ে তাকালো। পাহাড়ের গায়ে গভীর একটা ক্ষতের মতো হয়ে আছে খাতটা। সাবধানে তিনজনেই পা রাখলো ওটাতে। অনেক নিচে আবছাভাবে চোখে পড়ল সৈকত। বড় বড় ঢেউ আশ্রে ভাঙছে তীরে। চড়া একটা বিরাট ফাটলের মতো পাহাড়ের গা বেয়ে ঘুরে ঘুরে নেমে গেছে গিরিখাত। পথ গেছে তার মধ্য দিয়েই। নামতে শুরু করলো তিনজনে। সবার আগে নিচে নামলো রবিন। ওই দেখো গুহা, হাত তুলে চিৎকার করে বলল সে। কিশোর আর মোসাও দেখল। সাগরের আশ্রয় পড়া ঢেউয়ের সামান্য দূরে পাহাড়ের খাড়া দেয়ালে একটা কালো ফোকর। গুহার দিকে আগে এগোনোর সাহস হলো না মোসার। কোমরে ঝোলানো টর্চ খুলে পা বাড়ালো কিশোর। আগে আগে চলল। তার পেছনে এগুলো অন্য দুজন। গমকে দাঁড়িয়ে ভেতরে আলো ফেলল কিশোর। তিনজনেই দেখল। গুহা না বলে ওটাকে সুড়ঙ্গ বলা ভালো। কালো কক্ষটার পেছনের দিকটা হারিয়ে গেছে ভেতরের ঘন কালো অন্ধকারে। ইচ্ছে করলে কি আছে ভেতরে এখনই দেখা যায়। কিশোর বলল, মাথা খারাপ? আটকে উঠল মোসা। রাতের বেলা এই ঝড় বৃষ্টির মধ্যে যাব গুহায় ঢুকতে? গুহার ভেতরে তোর বৃষ্টি নেই, তাতে কি? বাইরে তাবুও পাতবো,
আগুন জ্বালাতে হবে। ভিজে একেবারে হাত পা ছিটিয়ে গেছে। দেখো, গুহায় থাকলে আরামে থাকতে পারতাম, এখন আমি ঢুকতে পারবো না। সাফ মানা করে দিল মূসা। আগুন জ্বালা লাকড়ি পাবে কোথায়? প্রশ্ন করল রবিন। তাই তো, এই কথা তো ভাবিনি। জবাব দিতে পারল না মূসা। আশেপাশে গাছপালা আছে, লাকড়ির অভাব হতো না, কিন্তু সব ভিজে চুপচুপে। লাকড়ির যা হোক, একটা ব্যবস্থা করো তোমরা। কিশোর বলল, আমি আসছি। গুহায় ঢোকার জন্য পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারল না সে। টর্চ হাতে ঢুকে পড়ল। কয়েকবার একেই চিৎকার করে উঠল, এই দেখে যাও কাণ্ড। তবে চিৎকারে মূসাও সাবধান হবার কথা ভুলে গেল। রবিনের সঙ্গে ছুটে এলো। কি দেখেছে? টর্চের আলো নেড়ে দেখালো কিশোর। লাকড়ি শুকনো, সুন্দর করে সাজিয়ে রাখা লাকড়ির স্তূপটা দেখল রবিন। কে রাখলো সেটাই তো বুঝতে পারছি না। আমি জানি, ভূতে। তাদের রবিনের মুখে হাত চাপা দিল মূসা। খবরদার ওই নাম মুখে এনো না। ভয় ভয়ে চারপাশে তাকাতে লাগলো সে। ওদের কথায় কান্না দিয়ে এগিয়ে গেল কিশোর। একটা লাকড়ি হাতে তুলে নিল, খটখটে শুকনো। হাসি মুখে ফিরে তাকিয়ে বলল, এবার আর আগুন জ্বালাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কার লাকড়ি? জোরে কথা বলতে সাহস করছে না মূসা। যাই হোক, আমাদের এখন দরকার নিচে আগুন জ্বালাবো, তারপর দেখা যাবে। তার মানে গুহাতেই থাকবে তুমি? তোকে বাইরে গিয়ে সারা রাত ধরে দিচ্ছ নাকি? বোকামি করতে ইচ্ছে করলে তুমি করো কে, আমি যাচ্ছি না। আমিও না, বলে দিল রবিন। অগত্যা আর কি করে মূসা, বাইরে একা থাকার চেয়ে ভূতের ভয় নিয়েও গুহায় থাকা ভালো। সঙ্গে অন্তত দুজন সঙ্গী তো থাকছে। কোনো কথা না বলে লাকড়ি জড়ো করে আগুন জ্বালার ব্যবস্থা করতে লাগলো সে। খিদে পেয়েছে। ব্যাকপ্যাক খুলে ভেজা কাপড় খুলতে শুরু করলো রবিন। আগুন ধরিয়ে ফেলল মূসা। ধোঁয়া উঠছে অগ্নিকুণ্ড থেকে। ভ্রুকুচকে সেদিকে তাকিয়ে রইল কিশোর। আগুন তো জ্বালা হলো, ধোয়া যাবে কোথায়? বেরোনোর পথ না থাকলে অক্সিজেন শেষ করে দিয়ে দম আটকে মারবে ওদের। কিন্তু স্বস্তির সঙ্গে দেখল সোজা উপরে উঠে কোথাও হারিয়ে যাচ্ছে ধোঁয়া। তার মানে ফাটল আছে পাহাড়ের গায়ে, চিমনির কাজ করছে। ভেজা কাপড় বদলে শরীরে কম্বল চড়িয়ে আগুনে হাত পা সেঁকে গরম করতে লাগলো ওরা। কিশোর ভাবছে কে লাকড়ি রাখলো এখানে? এর সঙ্গে কি রহস্যময় চিৎকার আর গুলির কোনো সম্পর্ক আছে? ওকে দিয়ে গিয়ে গুহার বাইরেরটা দেখে এলো রবিন। বৃষ্টি এক বিন্দু কমেনি। কিশোরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এখানে কি জোয়ারের পানি ঢোকে? মনে হয় না, মেঝে তো শুকনোই দেখছি। খাবারের টিন আর ফ্লাইং প্ল্যান করে বের করে আনার রান্না করতে বসলো মূসা। তাকে সাহায্য করলো রবিন। মাংস ভাজার সুগন্ধ ছড়িয়ে পড়ল বাতাসে। মূসার ক্ষুধাও 10 গুণ বাড়িয়ে দিল। চমৎকার জমলো খাওয়া। গুহার মাঝখানে অগ্নিকুণ্ড, দেয়াল আর ছাদে লালচে আলোর ছায়া আর নাচন। বাইরে ঝড় বৃষ্টি, দারুণ এক পরিবেশ। আগুনের সামনে বসে গোগ্রাসে গিলতে শুরু করলো তিনজনেই। রবিন বলল, কম্বলের বদলে এখন পশুর ছাল পেলে ভালো হতো, গুহা মানব হয়ে যেতাম। খাওয়ার পর কম্বল বিছিয়ে শুয়ে পড়ল ওরা। সারাদিনে প্রচুর পরিশ্রম করেছে, বুঝে আসছে চোখ। কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়ল বলতে পারবে না। চরচর ফুটফাট নানা রকম বিচিত্র শব্দ করে পড়তে থাকলো লাকড়ি। 1 ঘন্টা কাটল, 2 ঘন্টা। হঠাৎ জেগে গেল রবিন। অলস সঙ্গীতে ঘুরে পাশ ফিরে শুতে গিয়ে পুরো সজাগ হয়ে গেল। পায়ের শব্দ শুনতে পেয়েছে। কোনো ভর দিয়ে মাথা তুলে কি আসছে দেখার চেষ্টা করলো। আগুন নিভে গেছে, পুরো শেষ হয়ে গেছে কাঠ। কেবল কয়লার আগুন লালচে একটা আভা তৈরি করে অতি সামান্য আলো দিচ্ছে। কাউকে না দেখে ভাবল রবিন, কিশোর উঠেছে বুঝি প্রাকৃতিক কর্ম সারার জন্যে। ডেকে জিজ্ঞেস করলো, কে কিশোর? সাড়া দিল না কিশোর। জবাবে চাপা শব্দ করে উঠল,
কে যেন। মনে হলো খুব অবাক হয়েছি। মেঝের ওপর দিয়ে দ্রুত ছুটে গেল পদশব্দ। কে? লাফ দিয়ে উঠে দাঁড়ালো রবিন। জবাব নেই। কিশোর। মুসা, জলদি ওঠো। অন্ধকারে টর্চটার জন্য হাতড়াতে শুরু করলো সে। কি হয়েছে? ঘুমজড়িত কণ্ঠে জিজ্ঞেস করলো মুসা। সকাল হয়ে গেল নাকি এত তাড়াতাড়ি? ওঠো জলদি। কে জানি ঢুকেছে। কি করে বুঝলে? হাঁটতে শুনলাম। কিশোর হবে হয়তো, টয়লেট করতে বেরিয়েছিল। আমি বেরোইনি, জবাব দিল কিশোর। খাইছে? তাহলে কে? চমকে উঠে বসল মোসা। বদলে গেছে কণ্ঠস্বর। আগুনটার কি হলো? টর্চ জ্বালছ না কেন? হাতের কাছেই টর্চ রেখেছে কিশোর। তুলে নিয়ে জ্বালালো। আলো রশ্মি ঘুরিয়ে আনলো গুহার দেয়ালে, ছাদে। অপরিচিত কাউকে দেখা গেল না। চোখ পিটপিট করছে মোসা। রবিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি শুনেছিল বলো তো? খুলে বলল রবিন। সামনের দিকে গেছে, জানতে চাইল কিশোর। মাথা নাড়ল রবিন। না, পেছনে। সুরঙ্গের ভেতরে। ওঠো, দেখে আসি। এই এখন অন্ধকারের মধ্যে চোখ বড় হয়ে গেছে মোসার। সুরঙ্গের মধ্যে দিনের বেলাতেও যা, রাতেও তাই। সবসময় অন্ধকার। ভোরের জন্য বসে থেকে লাভ নেই। উঠে বলল কিশোর। টর্চ হাতে এগোয় গুহার পেছন দিকে। 30 কদম এগোনোর পর সামনে একটা খিলান দেখা গেল। ওপরটা ধনুকের মতো বাঁকা। গুহা থেকে সুরঙ্গে ঢোকার প্রবেশ পথ। পেছনে তাকিয়ে দুই সহকারীর দিকে নীরবে মাথা ঝাঁকিয়ে ঢুকে পড়ল ভেতরে। সামনে টর্চ অপরে রেখে সাবধানে এগোলো। খেয়াল রাখলো যাতে চোরা করতে না পারে। খুব খাটো সুড়ঙ্গ, লম্বায় বড় চয় 15 ফুট। মেঝে থেকে ছাদ 6 ফুট উঁচু কঠিন পাথরে। মেঝেতে পায়ের ছাপ পড়ে না, সুতরাং কেউ এসে থাকলেও ছাপ দেখে বোঝার উপায় নেই। সুড়ঙ্গটার দিয়ে আরেকটা গুহায় ঢোকা যায়। রবিন বলল, মনে হয় অনেকে গুহা আছে এখানে, সুড়ঙ্গ দিয়ে যুক্ত। কোনটা দিয়ে কোনটায় ঢুকে গেছে লোকটা কে জানে। আলো ফেলে দেখতে লাগলো কিশোর। বিশাল এক গুহায় ঢুকেছে। চারপাশে দেয়ালে অনেক গর্ত, সুড়ঙ্গ মুখ। ওগুলো বুঝতে অসুবিধা হলো না। ঠোঁট কামড়ালো কিশোর। হান মনে বিড়বিড় করলো, এক ডজন গর্ত, কোনটা দিয়ে ঢুকেছে লোকটা, কি করে বুঝবো? চলো, প্রথমে সবচেয়ে বড়টা ধরেই যাই, পরামর্শ দিল মুসা। না পেলে ফিরে এসে বাকিগুলোতে ঢুকে দেখব। ভালো বলেছ, চলো। সোজা এগিয়েছে বড় সুড়ঙ্গটা। কিছু দূরে এগিয়ে থমকে দাঁড়ালো কিশোর। আরেকটু হলে তার গায়ের ওপর এসে পড়তো মুসা। কি হলো দেখো? মাটির দিকে তাকিয়ে আছে কিশোর। ওর কাঁধের ওপর দিয়ে উকি দিয়ে দেখে বলে উঠল মুসা, আরে পায়ের ছাপ। পাহাড়ের গভীরে সুড়ঙ্গের মেঝেতে। এখানে পাথর নেই, বালি, তার উপর ভেজা ভেজা। সুতরাং ছাপ পড়েছে, স্পষ্ট বসে গেছে, বুটের ছাপ। মনে হয় ঠিক পথে এগোচ্ছি আমরা। কিশোর বলল, এসো। উত্তেজিত হয়ে উঠেছে তিনজনেই। ধীরে ধীরে এগিয়ে এসে ঢুকলো আরেকটা গুহায়। এটাও বিশাল। এখানে যতগুলো দেখেছে তার মধ্যে সবচেয়ে বড়। 3টা টর্চের মিলিত আলোতে দেয়াল বা ছাদের সমস্ত জায়গায় একেবারে দেখা গেল না। পাথরের ছড়াছড়ি এখানে। মেঝেতে পাথর স্তূপ হয়ে আছে। দেয়ালে অসংখ্য সুড়ঙ্গ মুখ। আলো আরও বেশি হলে ভালো হতো। রবিন বলল, ভালো করে দেখতে পারতাম। আলোর ব্যবস্থা হয়তো করা যায়, চিন্তিত ভঙ্গিতে বলল কিশোর। কিন্তু কত সুড়ঙ্গ দেখেছ? পাহাড়ের নিচে জালের মতো বিছিয়ে আছে। সবগুলো দেখতে হলে অনেক সময় লাগবে। ততক্ষণ বসে থাকবে না লোকটা যার পেছনে লেগেছি। তোমার একটু খুঁজে দেখা দরকার। আরও ব্যবস্থা কি করে করবে জানতে চাইল মুসা। লাকড়ি দিয়ে মশাল বানাতে পারি, জবাব দিল কিশোর। 3জনের হাতে 3টে মশাল থাকলে অনেক ভালো হবে। তাছাড়া টর্চের ব্যাটারি ফুরানোরও ভয় থাকবে না। চলো তাহলে বানিয়ে নিয়ে আসি। প্রথম গুহাটায় ফিরে এলো ওরা। লাকড়ির স্তূপের দিকে এগোতে গিয়ে ফ্রু কুচকে গেল রবিনের। চেঁচিয়ে উঠল, এ কি হলো? এর সঙ্গে জিজ্ঞেস করলো কিশোর আর মুসা।
তাকিয়ে আছে রবিন। টর্চের আলো ফেলছে যেখানে ওদের জিনিসপত্র রেখেছিল সেখানে। আবার টিনগুলো সব গায়েব, পড়ে আছে কেবল খাওয়া পাউরুটি খানিকটা অবশিষ্ট আর মাছের একটি খালি টিন। নিয়ে গেছে, কিশোর বলল। নিশ্চয়ই সেই লোকটা, বলল রবিন, যার পেছনে আমরা লেগেছি। আমরা জেগে যাওয়ায় লুকিয়ে পড়েছিল। যে আমরা গুহা থেকে বেরিয়েছি চুপচাপ এসে খাবারগুলো সব চুরি করে নিয়ে পালিয়েছে। খাবার আমাদের দরকার নেই আপাতত, কিশোর বলল। এ ব্যাপারে চিন্তা না করলেও চলবে, চলো যা করছিলাম করি। লোকটাকে খুঁজে পেলে খাবারগুলো ফেরত পাবো। ওর সঙ্গে কথা আছে আমার, রাগ চেপে বলল মূসা। কথা আমাদেরও আছে, কিন্তু গেল কোন দিকে? রবিনের প্রশ্ন। জুতোর ছাপ যেখানে পেয়েছি তার আশেপাশে আছে হয়তো। যেখান থেকে এইমাত্র ফিরে এলাম ওদিকেই খুঁজবো। বাইরে চলে গিয়ে থাকে যদি। মাথা নাড়ল কিশোর। মনে হয় না। এই ঝড় বৃষ্টির মধ্যে বোঝা নিয়ে বাইরে বেরোবে না সে। লুকিয়েছে এই পাহাড়ের নিচেই কোথাও। হাতে কয়েকটা করে লাকড়ি নিয়ে বড় গুহাটায় আবার এসে ঢুকলো তিনজনে। মশালের আলো হালো করে দেখতে লাগলো গুহাটা। এত বেশি সুড়ঙ্গমুখ আর ফাটল দেখা গেল, সবগুলোতে ঢোকার কথা ভেবে দমে গেল ওরা। তবে হাল ছাড়ল না। একটার থেকে খোঁজা শুরু করলো। কোনটা ছোট সুড়ঙ্গ, কোনটা বেশ লম্বা, কোন কোন ফাটলের ওপাশে কয়েক হাত দূরেই দেয়াল, কোনখানে লোকটা আর কোনো চিহ্ন দেখা গেল না। হতাশায় মূসা বলল, হয়তো খুঁজে লাভ নেই, চলো চলে যাই। প্রথম ঘাটে ফিরে চললো ওরা। বাকি রাতটা নিরাপদেই কাটলো। ঘুম ভাঙতে দেখলো ওরা ঝড় বৃষ্টি থেমে গেছে। গুহা থেকেই চোখে পড়ল সাগরের রোদ ঝলমলে নীল জল। পর পেটে মোচড় দিল মূসার। জিজ্ঞেস করলো কি করব। খাবার তো একদম নেই, আনতে যেতে হবে না? হবে বলে চুপ করে ভাবতে লাগলো কিশোর। রবিন বলল, লোকটাকে এখন আরেকবার খুঁজতে বেরোলো কেমন হয়? ওকে পেলেই সমস্যা ঢুকে যাবে। খাবারগুলো আদায় করে নিতে পারবো। মাথা নাড়ল কিশোর। লাভ হবে বলে মনে হয় না। রাতেই যখন পাইনি, ও কি আর এখন আমাদের জন্য বসে আছে নাকি? মূসা বলল, এই কিশোর, এক কাজ তো করতে পারি। আমার মেয়েটার ওই ডিরেক্টরটাকে কাজে লাগাতে পারি। তাতে কি হবে? বাধা দিল রবিন। তুমিই তো সেদিন বললে এই যন্ত্র মানুষ খুঁজে বের করতে পারে না। মানুষ না পাক, সূত্র তো খোঁজা যায়। এমনও তো হতে পারে টিনগুলো সঙ্গে না নিয়ে আশেপাশের কোথাও লুকিয়ে রেখে গেছে লোকটা। হাড়ি বোঝা একার পক্ষে বয়ে বেশি দূর নেওয়া কষ্টকর। ওর কথাই শক্তি আছে, তবে অতটা আশা করতে পারলো না বলে চুপ করে রইল কিশোর। রবিন বলল, দেখো 8 ঘন্টা, তারপর না পেলে অহেতুক সময় নষ্ট না করে খাবার আনতে যাওয়াই উচিত হবে আমাদের। শরীরে শক্তি থাকতে থাকতে যাওয়া ভালো। এই পাওয়ার বেড়ানো চারটিখানি কথা না, কি বলো কিশোর? মাথা জাগিয়ে তার সঙ্গে একমাত্র লোক কিশোর। মেটাল ডিরেক্টর নিয়ে কাছে লেগে গেল মূসা। তার ইচ্ছে কোনোভাবে যন্ত্রটাকে ব্যবহার করা, খাবার পাক আর না পাক। তবে কয়েক মিনিট যেতে না যেতেই ওদেরকে অবাক করে দিয়ে সংকেত দিতে শুরু করলো যন্ত্রটা। গুহামুখের কাছে যেখানে সংকেত দিল সেখানে হুমড়ি খেয়ে পড়ল মূসা। একটা পাথরের আড়াল থেকে বের করলো জিনিসটা, তুলে দেখালো সঙ্গীদের।